আসসালামু আলাইকুম। সমাজকর্ম মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সায়েম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। তোমরা ইতোমধ্যে সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দুটো ক্লাস করেছ। ক্লাস দুটি ছিল এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 ও 1834 সালের দরিদ্র আইন সংস্কারের উপর। এর ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি ক্লাস আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠের উপর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ। এর একটি ছবিতে, প্রথম ছবিতে একজন শুভ্র কেশ সম্পন্ন ভদ্রলোককে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি গ্রন্থের ফ্রন্ট পেজ, ডিমান্ড দ্য বিভারিজ প্ল্যান। আর আরেকটি ছবিতে, অর্থাৎ তৃতীয় ও সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে একটি রিপোর্টের ফ্রন্ট পেজ বা প্রথম পেজ বা কাভার পেজ, সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস, সামাজিক বীমা এবং সংশ্লিষ্ট সেবাসমূহ, রিপোর্ট বাই স্যার উইলিয়াম বিভারিজ। তাহলে উপরের ছবিগুলো কি নির্দেশ করছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, উপরের ছবিগুলো দ্বারা ইংল্যান্ডের দারিদ্র্য নিরসনমূলক বিভিন্ন পদক্ষেপসমূহের অন্যতম একটি যুগান্তকারী পদক্ষেপ 1942 সালের বিভারিজ রিপোর্ট ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে বোঝাচ্ছে। অতএব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 1942 সালের বিভারিজ রিপোর্ট ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে প্রবেশের আগেই বিভারিজ সম্পর্কে জেনে নেব। তোমরা জেনে অত্যন্ত প্রীত হবে যে এই বিভারিজ বা স্যার উইলিয়াম বিভারিজ, ইনার জন্ম হয়েছিল আমাদের এই বাংলাদেশেরই উত্তরাঞ্চলীয় জেলা রংপুর শহরে। তিনি 5 মার্চ 1879 সালে রংপুর শহরে জন্মগ্রহণ করেন। তখন এই রংপুর ছিল তৎকালীন ইন্ডিয়ান কলোনির বেঙ্গল প্রেসিডেন্সিতে, অর্থাৎ ব্রিটিশ নিয়ন্ত্রিত ইন্ডিয়ার বাংলা প্রদেশের রংপুর শহরে তার জন্ম হয়েছিল 1879 সালের 5 মার্চ, এবং তিনি 84 বছর বয়সে 16 মার্চ 1963 সালে মৃত্যুবরণ করেন ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার রাজনৈতিক মতাদর্শ ছিল তিনি লিবারেল পার্টি করতেন বা সাপোর্ট করতেন, এবং তিনি সেই পার্টি থেকে 17 অক্টোবর 1944 সালে এমপি নির্বাচিত হয়ে 17 অক্টোবর 1944 সাল থেকে 5 জুলাই 1945 সাল পর্যন্ত এমপি হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ পার্লামেন্টে। তিনি বিখ্যাত ছিলেন একজন ইকোনমিস্ট বা অর্থনীতিবিদ হিসেবে। এছাড়াও তিনি ইংল্যান্ডকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার অন্যতম কারিগর ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্যার উইলিয়াম বিভারিজ সম্পর্কে জানতে পারলে যে তাঁর স্মৃতির সাথে বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলীয় অন্যতম পুরাতন একটি জেলা রংপুর শহর জড়িত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখবে: বিভারিজ রিপোর্ট কি তা বলতে পারবে, বিভারিজ রিপোর্টের প্রেক্ষাপট কি তা বলতে পারবে, পঞ্চদত্ত কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভারিজ রিপোর্টের সুপারিশসমূহ কি তা বলতে পারবে, বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে গৃহীত কর্মসূচিসমূহ বিস্তারিত বলতে পারবে, বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে গৃহীত কর্মসূচিসমূহ বাস্তবায়নের মৌলনীতি কী ছিল তা ব্যাখ্যা করতে পারবে, এবং
সমাজকর্ম পেশার বিকাশে বিভারিজ রিপোর্টের অবদান কি তা তোমরা বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা আজকের এই অনলাইন পাঠটি অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ। এর প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি রিপোর্ট, পত্রিকা রিপোর্ট, যা বিভারিজ রিপোর্ট নামে। এটি ব্রিটেনে নভেম্বর 1942 সালে স্যার উইলিয়াম বিভারিজ কর্তৃক প্রণীত হয় এবং এটাকে হেডলাইন করা হয়েছে সোশ্যাল সিকিউরিটি ইভলভস, অর্থাৎ সামাজিক নিরাপত্তার উদ্ভব বা সামাজিক নিরাপত্তার উদ্বোধন বা সামাজিক নিরাপত্তার শুরু। এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকেই অত্যন্ত জীর্ণশীর্ণ। এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটি রিপোর্টের ফ্রন্ট পেজ বা কাভার পেজ বা প্রথম পেজ, যেখানে লেখা সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস, সামাজিক বীমা এবং সংশ্লিষ্ট সেবাসমূহ, রিপোর্ট বাই স্যার উইলিয়াম বিভারিজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলো তো উপরের ছবিগুলো কি নির্দেশ করছে? হ্যাঁ, উপরের ছবিগুলো আজকের আলোচ্য বিষয় বিভারিজ রিপোর্টকেই নির্দেশ করছে। তাহলে শুরুতেই আমরা জেনে নেব বিভারিজ রিপোর্ট কি এবং এর প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে বিভারিজ রিপোর্টটি প্রণীত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1942 সালে স্যার উইলিয়াম বিভারিজ কর্তৃক ইংল্যান্ডের সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বা ইংল্যান্ডকে দারিদ্র্যমুক্ত করার জন্য যে রিপোর্ট প্রণীত হয়, বিভিন্ন পদক্ষেপ সম্বলিত যে রিপোর্ট প্রণীত হয় তাকেই বলা হয় বিভারিজ রিপোর্ট। এই বিভারিজ রিপোর্ট প্রণয়নের পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সারা বিশ্বজুড়ে মহামন্দা দেখা দেয়, অর্থনৈতিক মহামন্দা। এই অর্থনৈতিক মহামন্দার কারণে বিশ্বের অপর দেশের মতোই ইংল্যান্ডেও আর্থসামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তার সৃষ্টি হয়, যে কারণে পূর্ব থেকে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিসমূহের সংস্কার প্রয়োজন হয় এবং ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে জোরদার করার প্রয়োজন হয় এবং আমূল পরিবর্তন আনার দরকার হয়ে পড়ে, যে কারণে তৎকালীন ইংল্যান্ডের পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড 1881 সালে ইংল্যান্ডের পার্লামেন্টের সম্মতিক্রমে বিখ্যাত অর্থনীতিবিদ স্যার উইলিয়াম বিভারিজকে প্রধান করে 11টি বিভাগের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করেন। কমিটির নাম ছিল ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি অন সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। এটার সহজ বাংলা হচ্ছে সামাজিক বীমা এবং সংশ্লিষ্ট সেবাসমূহের আন্তঃবিভাগীয় কমিটি, অর্থাৎ বিভিন্ন বিভাগের সদস্যদের নিয়ে গঠিত কমিটি হচ্ছে আন্তঃবিভাগীয় কমিটি। এই কমিটি প্রায় সকল প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সাথে কথা বলে তাদের বক্তব্য গ্রহণ করে। তারা যে সকল প্রতিষ্ঠানের সাথে কথা বলে সেগুলো ছিল বণিক সমিতি, অর্থাৎ ব্যবসায়ীদের সমিতি, উৎপাদক সংঘ, বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের সংঘ বা সমিতি, বাণিজ্যিক ও বীমা কোম্পানিসমূহ, শ্রমিক সংঘ, শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে যে প্রতিষ্ঠান কাজ করে তাকে বলা হয় শ্রমিক সংঘ বা ইংলিশে বলা হয় ট্রেড ইউনিয়ন। এই ট্রেড ইউনিয়ন সমূহ প্রভৃতির বক্তব্য এই বিভারিজ রিপোর্ট প্রণয়নের লক্ষ্যে গঠিত ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি অন সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস তারা গ্রহণ করে এবং 1942 সালের নভেম্বর মাসে একটি রিপোর্ট প্রদান করে, যেটি ইতিহাসে বিভারিজ রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টকে তৎকালে বলা হতো সোশ্যাল সিকিউরিটি ইভলভস, অর্থাৎ সামাজিক নিরাপত্তার উদ্বোধন বা সামাজিক নিরাপত্তার উদ্ভব। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি বিভারিজ রিপোর্টের মাধ্যমেই মূলত আধুনিক ইংল্যান্ড বা কল্যাণ রাষ্ট্র হিসেবে ইংল্যান্ডের উদ্ভব হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিভারিজ রিপোর্টের পরিচিতি এবং প্রেক্ষাপট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব বিভারিজ রিপোর্টের পঞ্চদত্ত। শুরুতেই বলে রাখা প্রয়োজন যে বিভারিজ এই রিপোর্ট প্রণয়নকালে তিনি
কিছু জিনিসকে মানুষের প্রগতির পথে বাধাদানকারী উপাদান হিসেবে চিহ্নিত করেন, যেগুলো শুধু ব্যক্তি মানুষ নয়, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই প্রগতির পথে বাধা হিসেবে কাজ করে। এইরকম 5টি জিনিসকে তিনি পঞ্চদৈত্য বা 5টি দানব হিসেবে চিহ্নিত করেছেন। এই 5টি দানবের প্রথম দানবটি ছিল অভাব। আমরা সকলেই জানি যে অভাব বা দারিদ্রতা হচ্ছে সকল অপরাধের মূল বা সকল অপরাধের জননী। অভাব অপরাপর বিভিন্ন অপরাধসমূহের জন্ম দিয়ে থাকে। তারপর দ্বিতীয় যে দৈত্যটিকে বিভারিস মানুষের প্রগতির পথে বাধাদানকারী দৈত্য হিসেবে আখ্যায়িত করেছিলেন, সেটা ছিল অজ্ঞতা বা ইগনোরেন্স বা মানুষের জ্ঞানহীনতা, অর্থাৎ শিক্ষা দীক্ষা না থাকা। শিক্ষা দীক্ষা না থাকাটাও মানুষের প্রগতির পথে অন্যতম বাধাদানকারী একটি উপাদান। আর তৃতীয় যে উপাদানটিকে তিনি দৈত্য হিসেবে চিহ্নিত করেছিলেন সেটি ছিল রোগ। একজন মানুষ যখন রোগ আক্রান্ত থাকেন তিনি সমাজের নিজের জন্য এমনকি সমাজের জন্য কোনো কিছুই করতে পারেন না, ফলশ্রুতিতে তিনি প্রগতির পথে এগুতে পারেন না, যে কারণে এই রোগটিকেও প্রগতির পথে বাধাদানকারী অন্যতম দানব হিসেবে স্যার উইলিয়াম বিভারিস চিহ্নিত করেছিলেন। এবং চতুর্থ উপাদান হিসেবে মলিনতাকে তিনি দানব বলেছিলেন, কারণ মানুষের মানসিক চেতনায় যদি কোনো কাজ করার আগ্রহ না থাকে, মানুষ যদি মানসিক দিক থেকে ভেঙে পড়ে, তাহলেও তার দ্বারা প্রগতি আনয়ন করা সম্ভব নয়, যে কারণে তিনি মলিনতাকেও অন্যতম দৈত্য হিসেবে আখ্যায়িত করেছিলেন। পঞ্চম এবং সর্বশেষ দৈত্যটি ছিল অলসতা। আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। অলসতা একজন মানুষকে তার ব্যক্তিগত প্রগতির পথে শুধু বাধা দান করে না, বরং এই অলসতার কারণে মানুষ যে কোনো প্রকার ভালো উদ্যোগকেও বাস্তবায়ন করতে পারে না, যে কারণে বিভারিস বলেছিলেন যে অভাবের কারণে অজ্ঞতা তৈরি হয়, অজ্ঞতা থেকে মানুষের ভিতরে বিভিন্ন রকম রোগ বালাইয়ের সৃষ্টি হয় এবং এই রোগ বালাইগুলোর কারণে মানুষ মানসিকভাবে মরে যায়, অর্থাৎ তার ভিতরে মলিনতা কাজ করে এবং মলিনতার কারণে সে অলস হয়ে পড়ে। এই যে একটা সার্কেল বা বৃত্ত বা এই যে 5টি দৈত্যের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো শুধু একজন ব্যক্তিকেই প্রগতির পথে বাধা দান করে না, বরং একটা সমাজকে, একটা রাষ্ট্রকে প্রগতির পথে এগুতে দেয় না, যে কারণে বিভারিস এই 5টি দৈত্যকে নিরসনের জন্য তিনি সুপারিশ পেশ করেছিলেন। এবার আমরা দেখব স্যার উইলিয়াম বিভারিসের এই পঞ্চদৈত্যকে নিরসনের জন্য কি সুপারিশ দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তিনি তার রিপোর্টে 5টি সুপারিশ পেশ করেছিলেন। এর একটি ছিল সমন্বিত ও পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি চালু করা, অর্থাৎ গৃহীত সকল কর্মসূচি অর্থাৎ সামাজিক বীমা কর্মসূচি হবে সমন্বিত, অর্থাৎ কোনো এককভাবে ছড়িয়ে ছিটিয়ে কোনো পদক্ষেপ গৃহীত হবে না। একই সেবা অন্য কোনো প্রতিষ্ঠান একই এলাকায় প্রদান করবে না, যাতে এই সেবাসমূহ ওভারল্যাপিং না হয়। দ্বিতীয় যে সুপারিশটি তিনি করেছিলেন সেটি ছিল যেসব ব্যক্তি এই সমন্বিত সামাজিক বীমা কর্মসূচির আওতায় আসবেন না, অর্থাৎ আওতা বহির্ভূত থাকবেন, তাদের জন্য জাতীয় কর্মসূচির মাধ্যমে সরকারি সাহায্যের ব্যবস্থা করা, যাতে তারা সামাজিক বীমা কর্মসূচির আওতায় না আসলেও বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা পেতে পারেন। তৃতীয় যে সুপারিশটি তিনি করেছিলেন সেটি ছিল কোনো পরিবারে যদি একাধিক শিশু থাকে, তাহলে প্রথম শিশু বাদ দিয়ে পরবর্তী প্রতিটি শিশুর জন্য সাপ্তাহিক ভাতা পাবেন। এখানে প্রথম শিশুকে বাদ দেওয়ার কারণ হচ্ছে সাধারণভাবে ধরে নেওয়া হয় প্রতিটি পরিবারের অন্তত একটি সন্তান লালন পালন করার সক্ষমতা রয়েছে, এই জন্যে প্রথম সন্তান বাদ দিয়ে পরবর্তী সন্তানদের জন্য সাপ্তাহিক ভাতার ব্যবস্থা করার কথা বিভারিস তার রিপোর্টে সুপারিশ করেছিলেন। এবং চতুর্থ যে সুপারিশটি তিনি করেছিলেন সেটি ছিল সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা, অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে সকল মানুষের জন্যই বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা চালু করা এবং পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করার কথা তিনি সুপারিশ করেছিলেন। পঞ্চম এবং সর্বশেষ সুপারিশটি ছিল যে অর্থনৈতিক মন্দার সময়, তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এই মন্দার সময় অনেক মানুষ
চাকরি হারায়, যে কারণে ব্যাপক ভিত্তিক বেকারত্ব দেখা দেয়। এই ব্যাপক ভিত্তিক বেকারত্ব রোধে সরকারি কর্মসূচির মাধ্যমে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বিভারিজ তার রিপোর্টে সুপারিশ আকারে তুলে ধরেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ দেখলে বিভারিজ রিপোর্টের সুপারিশসমূহ। এখন আমরা দেখব এই সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে গৃহীত যে কর্মসূচি সমূহ ছিল তার প্রথমটি ছিল সামাজিক বীমা। এই সামাজিক বীমার আওতায় ছিল স্বাস্থ্য বীমা, বার্ধক্য ও পঙ্গু বীমা, শিশুর জন্ম ও মৃত্যু ভাতা। এটি 1959 সাল থেকে সমপরিমাণ চাঁদার পরিবর্তে আয় ভিত্তিক চাঁদা ও সুবিধার প্রবর্তন করা হয়। অর্থাৎ 1959 সালের আগ পর্যন্ত ইংল্যান্ডে সকলের জন্য সমান চাঁদার ব্যবস্থা ছিল, যেটি 1959 সালে পরিবর্তন আনয়ন করা হয় এবং যে ব্যক্তি যত আয় করবে সেই অনুপাতে চাঁদা প্রদান করবে, এই নীতি গৃহীত হয়। এটি ছিল সামাজিক বীমা নীতির অন্যতম একটি নীতি। আর দ্বিতীয় যে কর্মসূচি ছিল সেটি ছিল পারিবারিক ভাতা। পরিবারের আবেদনের সাপেক্ষে 18 বছরের কম বয়সী 2 বা ততোধিক শিশু যদি থাকে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা এবং সকল পরিবারের জন্য সমপরিমাণ ভাতার ব্যবস্থা করা। অর্থাৎ যেসব পরিবার ভাতার জন্য আবেদন করবে তাদের সকলেরই সমান হারে ভাতা পাওয়ার ব্যবস্থা করা, এবং এটি চালু হয় 1946 সালের 6 আগস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর ছিল শ্রমিক ক্ষতিপূরণ বীমা। তোমরা জানো যে শ্রমিকেরা কলকারখানায় কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। এই কর্মস্থলে যদি তারা দুর্ঘটনার কারণে আহত হয় বা আহত হয়ে মারা গেলে তাদেরকে এই শ্রমিক ক্ষতিপূরণ বীমার আওতায় সুবিধা দেওয়া হয় এবং এটি 1946 সালে বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে চালু হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে চতুর্থ যে কর্মসূচি সেটি হচ্ছে সরকারি সাহায্য। অর্থনৈতিক দুরবস্থায় পতিতদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা এই সরকারি সাহায্যের অন্যতম উদ্দেশ্য। এবং কাউন্টি কাউন্সিল, তোমরা জেনে থাকবে যে ইংল্যান্ডে সিটি কর্পোরেশন ব্যবস্থাকে বলা হয় কাউন্টি কাউন্সিল। এই কাউন্টি কাউন্সিলের ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সেবা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যারা বিভিন্ন কর্মে অক্ষম তাদের জন্য 3% হারে কর্মে নিয়োগের কোটা রাখা হয় বা ব্যবস্থা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ গৃহীত ব্যবস্থাটি ছিল জাতীয় স্বাস্থ্য সেবা। জাতীয় স্বাস্থ্য সেবার আওতায় 97% লোককে, অর্থাৎ 100-তে 97 জন লোককে পারিবারিক চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদানের জন্য তালিকাভুক্তকরণের ব্যবস্থা গৃহীত হয় এবং এই ব্যবস্থাটি 1948 সালের 5 জুলাই চালু হয়। এই ছিল বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে গৃহীত কর্মসূচি সমূহ। এবং এই কর্মসূচি সমূহ বাস্তবায়নের কি কি মৌলনীতি ছিল সেগুলো এবার আমরা দেখব। এর প্রথম মৌলনীতিটি ছিল সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ নির্দিষ্ট একটি প্রশাসনিক ব্যবস্থার আওতায় সেবাসমূহকে মানুষের মাঝে বন্টন করা বা সেবা প্রদান করা। দ্বিতীয় যে ব্যবস্থাটি ছিল সেটি ছিল সমন্বিত কর্মসূচির ব্যাপক ভিত্তিক অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ যেসব সেবা প্রদান করা হবে সেই সব সেবার একটি সমন্বিত রূপ থাকবে এবং এই সমন্বিত ব্যবস্থায় কর্মসূচিসমূহ জনগণের মাঝে বাস্তবায়িত হবে, যাতে একই সেবা নিয়ে একাধিক প্রতিষ্ঠান কাজ না করে, তাহলে সেবার কোনো ওভারল্যাপিং হবে না। আর তৃতীয় যে ব্যবস্থাটি গৃহীত হয় সেটি ছিল সমহারে চাঁদা নির্ধারণ। সকলের জন্য সমান হারে চাঁদা নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পূর্ববর্তী 1959 সালের আগ পর্যন্ত যে চাঁদার ব্যবস্থা ছিল সেটিকে সংশোধন করে আয় ভিত্তিক চাঁদার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সমহারে সাহায্য প্রদান, যারা সাহায্য প্রাপ্তির যোগ্য তাদের প্রত্যেকের মাঝে সমান হারে সাহায্য প্রদান করার নীতি গৃহীত হয় এবং মৌলিক চাহিদা পূরণের পর্যাপ্ত সুবিধা। তোমরা জানো যে পূর্বে 5টি চাহিদাকে মৌলিক চাহিদা হিসেবে গ্রহণ করা হতো: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
বর্তমানে মানুষের এই 5টি মৌলিক চাহিদার পাশাপাশি আরেকটি চাহিদাকে মৌলিক চাহিদা হিসেবে গণ্য করা হয়, সেটি হচ্ছে চিত্ত বিনোদন। কারণ চিত্ত বিনোদনের অভাবে একজন মানুষ মলিনতায় ভোগে বা মেলানচোলিনেসে ভোগে, যে কারণে একজন ব্যক্তি তার আত্মিকভাবে বা মানসিকভাবে কোনো কাজ করতে অনাগ্রহী হয়ে পড়ে, ফলশ্রুতিতে তার প্রগতির পথে সে এগিয়ে যেতে পারে না, যে কারণে এই মৌলিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদনটিকেও বর্তমানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিভারেজ রিপোর্টে এই মৌলিক চাহিদা পূরণের পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টির মূলনীতি গ্রহণ করা হয়েছিল। আর ইংল্যান্ডের সমগ্র জনগণকে 6টি শ্রেণীতে সেবা প্রদানের সুবিধার্থে ভাগ করা হয়। এই শ্রেণীগুলো ছিল চাকরিজীবী শ্রেণী, নিয়োগকারী ও আত্মনিয়োজিত শ্রেণী, গৃহিণী শ্রেণী, বৃদ্ধ শ্রেণী, অবসরপ্রাপ্ত কর্মজীবী এবং কর্মজীবী নয় এমন ছেলে মেয়ে। এই 6টি শ্রেণীতে ভাগ করার কারণ হলো যাতে সেবাসমূহকে সুষমভাবে সকল শ্রেণীর মাঝে বন্টন করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিভারেজ রিপোর্টের সুপারিশের আলোকে গৃহীত কর্মসূচিসমূহ বাস্তবায়নের মূলনীতি। এখন আমরা মূল্যায়ন করব আজ কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম বিভারেজ রিপোর্ট কি, বিভারেজ রিপোর্টের প্রেক্ষাপট কি, পঞ্চদৈত্য কি, বিভারেজ রিপোর্টের সুপারিশসমূহ কি কি এবং বিভারেজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে গৃহীত কর্মসূচিসমূহ বাস্তবায়নের মূলনীতি, এইসব আমরা আজকে আলোচনা থেকে শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ, তোমরা কাজটি অ্যাসাইনমেন্ট আকারে করে রাখবে। সেটি হচ্ছে সমাজকর্ম পেশার বিকাশে বিভারেজ রিপোর্টের অবদান বর্ণনা করো। আমরা এতক্ষণ ধরে বিভারেজ রিপোর্টের যে আলোচনা করলাম, সেই আলোচনার সাথে সমাজকর্ম পেশার উন্নয়নে কি কি সঙ্গতিপূর্ণ উপাদান রয়েছে বা সমাজকর্ম পেশার বিকাশে বিভারেজ রিপোর্ট কিভাবে অবদান রেখেছে সেই বিষয়টি তোমরা একটি অ্যাসাইনমেন্ট আকারে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সচেতন থাকবে এবং মানবিক আচরণ করবে। আল্লাহ হাফিজ।